দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ এন্ড বিউটিতে, এবং আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমি আছি মারিয়া শিমু। আজ মহাসপ্তমী, এবং শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী না, সকলকে জানাচ্ছি মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা। এবং যেহেতু একটা উৎসবের একটা পরিবেশ, এবং সবাই বেশ ঘোরাফেরা করছে, আমরা বাঙালিরা উৎসব মুখর জাতি। আমরা বেশ দেখছি যে পূজা মণ্ডপগুলোতে বেশ ভিড়, সবাই যাচ্ছেন, সবাই উপভোগ করছেন পরিবার নিয়ে। আপনারা আপনাদের পরিবার নিয়ে সুস্থ থাকুন, এবং ভিড়ের মধ্যে আপনারা একটু সবাই স্বাভাবিক থাকার চেষ্টা করবেন, সেই কামনাই করছি। এবং আমাদের আজকের এই উৎসবের আমেজকে আরেকটু রাঙিয়ে দিতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে যাকে, তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় সঙ্গীত শিল্পী দেবলীনা সুর। কেমন আছেন? ভীষণ ভালো আছি। প্রথমে শারদীয় শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা, এবং সপ্তমীর অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে বাঙালির, যেটা বলছিলাম আমি, যে বাঙালিরই অনেক উৎসব মুখর, উৎসব প্রিয় একটা জাতি। তার মধ্যে তো আমরা জানি যে যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, তাদের তো 12 মাস আসলে 13 পার্বণ, এবং সবসময় একটা উৎসবের আমেজই থাকে। এবং তার মধ্যে সব থেকে বড় হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একদম। জানতে চাই পূজা কেমন কাটছে? পুজো ভীষণ ভালো কাটছে। আসলে পুজো এলে এখন আসলে পুজোর প্রেক্ষাপটটা পুরো ভিন্ন হয়ে গেছে। এত বেশি ব্যস্ততা বেড়ে যায়, তখন আসলে ওই মানে পুজোর যে মানে মূল স্বাদ, যে ব্যাপারটা, ঘোরাফেরা করা, আনন্দ, কোথাও গিয়ে একটু বসে খেতে গেলাম বা একটু দেরি করে ফিরলাম, বা পুজোতে একটু লেট নাইট হপিং যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা খুব এনজয় করি। সেই ছোটবেলায়ও করতাম, এখন তো আরো বেশি করি, কারণ যত রাত হতে থাকে তত বেশি যেন মানুষের আমেজটা, মানে মানুষজনও কিন্তু প্রচুর, মানে অত রাতের বেলা এত মানুষ পুজো দেখছে ঢাকা শহরে, মানে আমি যদি ঢাকা শহরে বলি কিংবা ঢাকার বাইরে সারা রাতই খোলা থাকে। হ্যাঁ, স্পেশালি কয়েকটা হয়তো বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা যদি পুরানো ঢাকায় যাই, ওটা কিন্তু সারা রাতই খোলা। তো আমি দেখা যায় যে সব অনুষ্ঠান শেষ করে গিয়ে তারপর মানে রাত 1টা 2টোর পরে হয়তো অনুষ্ঠান, এই পুজো দেখতে শুরু করলাম, ভোর হয়ে গেল আর কি, এরকমও হয়। তো যাক, এটা একটা অন্যরকম, বেশ এনজয় করা হচ্ছে। একদম একদম এনজয় তো করাই হচ্ছে। মানে আরেকটা ব্যাপার হচ্ছে, যতই ব্যস্ততা থাকুক না কেন, পুজো তো দেখতে হবে, কারণ বছরে পুজো ঘুরে একবারই আসে। অবশ্যই তাই। এবং এই সময়টাতে আমার মনে হয় যে যারা সারাক্ষণ আসলে কাজ সংসার এগুলো নিয়ে যারা ব্যস্ত থাকে, একটা টাইম আসলে সবাই চায় যে একটু রিক্রিয়েশন হোক। কিন্তু যেহেতু আপনি রিক্রিয়েশনের সাথে জড়িত মানুষ, এবং আপনাকেই আসলে আনন্দকে আরো বাড়িয়ে দিতে হয়, আপনি একজন সঙ্গীত শিল্পী, সেই সঙ্গীত শিল্পীর জায়গা থেকে ব্যস্ততাটা আসলে কেমন যাচ্ছে? সারাদিনে কটা আসলে প্রোগ্রাম করা হচ্ছে? কেমন করছেন প্রোগ্রাম? মানে এটা একটা অনেস্ট মানে উত্তর দিই, সেটা হচ্ছে যে আমি না আসলে বলতেও পারি না, মানে এরকম অবস্থা হয় আর কি। তার মানে এরকম না যে দিনে আমি 10টা অনুষ্ঠান করে ফেলছি, মানে কিছু রেকর্ড আগে করা থাকে, কিছু দেখা যায় যে এরকম দিনে 2-3টে করে অনুষ্ঠান করা হয়ে যায় আর কি। তো মানে তার মাঝেও মানে আমি বলবো ব্যস্ততাটা যে কোনো শিল্পীর জন্য ব্লেসিংস, আশীর্বাদ। এবং মা দুর্গা আমাদের সবার জন্য, মানে আমাদের, আমরা তো সবাই সবার জায়গায় একটা না একটা মানে ব্যস্ততার মধ্যে দিয়ে যাই, সেটা একটা নদীর স্রোতের মতো, কিন্তু সেটা যেন সমুদ্রের ঢেউয়ের মতো হয়ে যায়। হঠাৎ করে সমুদ্রের ঢেউ এসে পড়লে যেরকম একটা অবস্থা হয় না, তো মানে এর ব্যস্ততাটা প্রত্যেকটা শিল্পীরই কম বেশি অনেক বেশি থাকে। তো কি বলবো, মানে কিন্তু তার মাঝেও আর কি ওই একটু ফ্রি থাকার চেষ্টা করা, একটু পুজোটাকে উপভোগ করা, পরিবারের সাথে সময় কাটানো, কিংবা পুজো দেখতে গিয়ে প্রিয়জনদের সাথে দেখা হওয়া, এটার আসলে আনন্দটাই অন্যরকম। তবুও তো আপনাকে দেখেন, আপনি শিল্পী হিসেবেও দায়িত্ব পালন করছেন, আবার নিজের একটা আনন্দের বিষয় আছে, এবং পরিবারের সাথেও আসলে দায়িত্ব পালন করছে। আমার কিন্তু যখন ছুটির সময় থাকে বা এমন উৎসবের সময় কেউ কাজ দিলে আমার ভীষণ ভীষণ আমার রাগ হয় যে কেন আমাকে কাজ করতে বলছে, এখন আমি এনজয় করব। কিন্তু এগেইন শিল্পীদের তো দায়বদ্ধতার একটা জায়গা থাকে, অবশ্যই দায়িত্ব আর কি। আচ্ছা, তো যেহেতু আজ সপ্তমী এবং পুজোর একটা ভাইব চলছে, আমরা কি একটা গান, যে কোনো একটা গান, 2 লাইন আপনার কাছ থেকে শুনবো কিনা? আচ্ছা আচ্ছা, তাহলে প্রার্থনা, মানে প্রার্থনা এলে যে গানটির কথা মাথায় আসে, সেই গানটি শুনিয়ে দিই। মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ও চমৎকার।
চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রতি পুজোতেই আসলে আমি জানি না এই সম্পর্কে খুব একটা বেশি, তবুও যতটুকু জানি সেখান থেকে প্রত্যেকবার পুজোতেই কিন্তু দেবী মার কাছে একটা করে প্রার্থনা থাকে যে যেমন এর আগের বছর বা তার আগের বছর ছিল যে করোনা বা মহামারী যেটা আছে সেটা যেন দূর হয়ে যায়। সো এবারে আসলে দেবী মার কাছে চাওয়া কি? মানে আমার ব্যক্তিগতভাবে চাওয়া হলে আসলে চাওয়াটা আমি একার জন্য চাইতে পারি না, কারণ আমার চারপাশের মানুষগুলো ভালো থাকলে তাই আমি কেন, আমার সন্তানও সেই প্রার্থনাটাই করে। মানে ও দেখি যখন আমার পাশে দাঁড়িয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে তখন ও বলে সবার মঙ্গল করো। তো সেটাই আর কি, যে মানে সবাই ভালো থাকলে আমরা ভালো থাকবো। তো এটাই আর কি, যে ঠাকুর আমার মঙ্গল করো, ঠাকুর সবার মঙ্গল করো, এটাই স্রষ্টা সবাইকে ভালো রাখুক। আসলে আমার মানে যে মানুষটাকে আমি খুব একটা পছন্দ করি না, কথার কথা এরকম যদি কোনো মানুষ থাকে, সেই মানুষটাও কষ্টে আছে বা তার একটা বিপদে পারটা কিন্তু আমাদের কাছে কখনোই আনন্দদায়ক না, অবশ্যই কাম্য নয়। তো এই জন্যই চাইবো যে প্রত্যেকে ভালো থাকুক, আনন্দে থাকুক, আমরা অন্যের ভালো লাগা, অন্যের আনন্দ দেখে অনুপ্রাণিত হই। অবশ্যই তাই, শিল্পীদের ক্ষেত্রে এটা আরো বেশি কাজ করে। আচ্ছা, আমরা এখন একটু একদম ছোটবেলার সুরের যাত্রাটা একটু অল্প করে শুনতে চাই। একদম ছোটবেলা থেকেই হাতে খড়ি হয়েছিল এবং আমরা যতটুকু জানি যে কথা আসলে ঠিকমতো বলতে না পারলেও গান বা হারমোনিয়াম নিয়ে বসতে হতো। তারপরে আসলে এই পর্যন্ত পথ চলাটা আমি যদি একটু ব্রিফে শুনতে চাই, কেমন ছিল? ব্যাপারটা হচ্ছে যে আমার পরিবারেই একটা গানের চর্চা ছিল, সাংস্কৃতিক চর্চা, শুধু যে গান সেটা নয়, লেখালেখি, কবিতা আবৃত্তি, নাটক সবকিছুর একটা প্র্যাকটিস ছিল। এবং তার মধ্যে যখন মানে একটা সন্তান জন্ম হয়, সন্তানের জন্ম হয়, সে কিন্তু অনেক কিছু নিয়েই জন্মায়। তার মানে আমি একেবারে প্রথম থেকেই ভীষণ রকম মেধাবী ছিলাম সেটা নাই, তবে ওই যে চারপাশে আমার কাছে ওই মানে আমি দেখতাম কি, আমাদের তো তখন এতগুলো চ্যানেলস ছিল না, মোবাইল ছিল না, কিছুই ছিল না, কিছুই ছিল না, তো ইন্টারনেট অনেক দূরের কথা। তো তখন বিনোদনটা এটাই ছিল যে সবাই, আমার মা, মামা, দাদু, দিদা সবাই মিলে আমাকে ভালো কবিতা শোনাচ্ছেন, একসাথে বসে গান করছি, একটা কিছু শেখাচ্ছে, এই রকম পরিবেশে বড় হওয়া এবং ওখান থেকে একটু একটু করে নিতে, মানে ওই হয় না, মানে আমাকে তো শেখানো না, মানে ব্যাপারটা হচ্ছে শিশুরা অবচেতন ভাবে অনেক কিছু গেয়ে ফেলে। হ্যাঁ, তো সেখান থেকে ওই জায়গাটা থেকে আমার মা একটু এগিয়ে আমাকে মানে অফিসিয়ালি গান শিখতে শুরু করিয়ে দিলেন আর কি, বোধহয় 3-3.5 বছর বয়স থেকেই শুরু হয়ে গেল। তারপরে কিন্তু আপনি একদম শিশু থেকেই বা যখন থেকে আসলে মুভমেন্ট আছে তখন থেকেই গানের প্রতি ভালোবাসাটা আসলে তারা ফিল করেছে, মানে সবকিছুর প্রতি ভালোবাসাটা ছিল, মানে সেই কবিতা আবৃত্তিও করতাম, এখন আর সাহস হয় না, আমার মা ভীষণ ভালো আবৃত্তি করেন। তো যাই হোক, এবার এরপর যেটা হলো যে গান শেখা শুরু হলো বছরখানেক পরে, তার দেখা গেল যে আমি শিশু শিল্পী হিসেবে আমার অঞ্চলে, আমি যশোরের মেয়ে, ওখানে আমি বেশ পরিচিতি এবং জনপ্রিয়তা বা জনপ্রিয়তার থেকে আমি সবার ভালোবাসা আদর পেয়েছি, যে একদমে সবাই আমাকে চিনতে। এখন যেমন আমার নামটা দেবলীনা সুর, কিন্তু যশোরে আমি কিন্তু সবার কাছে সেই স্নেহের দোলা, মানে আমার নিকনেমটা দোলা, তো ওই দোলা নামেই সবাই এখন আমাকে ডাকে। হঠাৎ করে এখন দোলা শুনলে আমি না মানে একটু বুঝতে পারি যে হ্যাঁ, দোলার সাথে আমি আসলে এখন অনেকটাই মানে অনেক দূরে চলে এসেছি। তো যাই হোক, এটা আর তারপর তো পড়াশোনা, গান নিয়ে পড়াশোনা করা, সেই পড়াশোনা শেষ করে আবার এসে সেই গানে, তো আসলে গানটা আমার সাথে আসলে ঢেউয়ের মতো চলছে, মিশে গেছে। আচ্ছা, কখন আসলে মনে হলো অথবা কখন বুঝলেন অথবা কেউ আপনাকে বলল যে তুমি আসলে প্রফেশন হিসেবে অথবা ক্যারিয়ার হিসেবে তুমি গানটাকে বেছে নাও, বা কখন ভাবলেন যে না, গানটা নিয়ে আসলে আমার আগানো? আসলে আমার যেটা হয়েছে, আমার আসলে গানটা কখনোই, মানে আমি অনেক কিছুই শিখেছি, মানে এখন দেখি ছেলেমেয়েরা অনেক কিছু শেখে, কিন্তু আমার সময়ের কথা বলছি, যে আমি গানের সাথে সাথে, আমার মা ভীষণ স্মার্ট ছিলেন, তো মা আমাকে গান, ছবি আঁকা, নাচ সবকিছু শিখিয়েছেন, মোটামুটি যা শেখানো যায়, মানে আমার বাচ্চাটা সব বিষয়ে পারদর্শী হোক। তার মধ্যে আমার মায়েরই বোধহয় বেশি আগ্রহ ছিল গানে, করতাম সবকিছুই ভালো, গান এবং ছবি আঁকার প্রতি আমার একটু বেশি আগ্রহ ছিল, তো ছবি আঁকাটা স্টপ করা হলো, নাচটা আমি কখনোই এনজয় করিনি। তো যাই হোক, তো এটাই আর কি, মানে আমার তো গানটা সবসময় সাথে ছিল, ওকে ছাড়া আসলে, মানে গানটাকে ছাড়া যে ভাবা, মানে এটা আমার বেস্ট ফ্রেন্ডের মতো আর কি, মানে তাকে ছাড়া আসলে ভাবা, মানে ভাবিনি কখনো, মানে আমি যদি গান নিয়ে পড়াশোনা নাও করতাম তবুও আমি গান গাইতাম, এটা হচ্ছে মানে আমার মানে কি বলবো, মানে জীবন চলাচলটাই এরকম ছিল আর কি। আচ্ছা, আর যদি ধরেন কোনোভাবে এমন হতো যে না, আসলে শিল্পী হওয়া যাচ্ছে না অথবা হতে চাচ্ছি না অথবা পারছি না, হয় অনেক সময় অনেক পরিস্থিতি হয়, তাহলে কি হতেন? আমার লাইফে কিন্তু এরকম একটা ডিজাস্টার এসছে, তো সেই বিষয়ে বেশি মানে বিস্তারিত আলোচনা না করি, মানুষের জীবনে এরকম বিষয়গুলো আসে, তো অন্য সবকিছু যেমন তেমন, আসলে গানটা যখন বন্ধ হয়ে যায় মনের সাথে কিন্তু গান একটা কানেক্টেড থাকে। আমরা এই গল্পটা অথবা এই অনুভূতিটা আমরা একটু পরে শুনবো, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন, কিছুক্ষণের মধ্যেই ফিরছি।
বিরতি শেষে আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটি এবং আমরা আজ আড্ডা দিচ্ছি, কথা বলছি এবং গান শুনছি আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী দেবুলানা সুরের সাথে আছি। আচ্ছা, শুনছিলাম আমরা যে লাইফে আসলে এমন একটা সময় এসেছিল যখন হয়তো বা মনে হচ্ছিল যে গানটা থেকে বোধহয় দূরে চলে যাচ্ছি, সেই সময়টার কথা শুনছিলাম। তো মানে এটা অলমোস্ট লাইক মানে যে মানে গানটা কেমন মানে শরীরে জল না থাকলে যেমন জল শূন্যতার একটা ব্যাপার থাকে না, তো মানে কিছু কিছু মানুষ মানে আমার সাথে আমি ভালো গাইছি মন্দ গাইছি ডাজন্ট ম্যাটার, কিন্তু এই মানে গানটার সাথে থাকা ভালোবাসা থেকে একটু দূরে চলে যাওয়া, মানে এটা এটা অনেকটা সেরকম একটা কোথায় যেন মনে হচ্ছিল শূন্যতা। আবার মানে ছেড়ে দিয়েছিলাম বা ছেড়ে গিয়েছিল ব্যাপারটা সেরকম না, কিন্তু হয় না মানুষের জীবনে তো এরকম চ্যালেঞ্জিং সিচুয়েশন আসে, তো সেরকম একটি বিষয় এবং তখন যখন এরকম হয় তখন ওই ব্যাপারটাকে আরো বেশি কিন্তু আঁকড়ে ধরবার মতো না ধরতেই হবে। এবং ওই গ্যাপটাতে মানে আমার আসলে এরপরেই আমি পড়াশোনা করতে গেলাম, আমার মাস্টার্সে স্কলারশিপ পেলাম ICCR এ, তো সেটা নিয়ে আমি মাস্টার্স করলাম এবং ওই যে বললাম যে ও 1-2 বছর যে গানের জন্য যে আমার মানে গানের থেকে যে একটু দূরে থাকার যে ব্যাপারটা সেটা আমি আসলে মানে কভার করে নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু আবার যখন আমার জীবনে আবার যখন আমার মানে বলতেই হয় যে আমি যখন মা হলাম তখনও কিন্তু একটা মানুষের জীবনে আর কি এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, মানে এই যে সবকিছুর সাথে ব্যালেন্স করে গানটাকে চালিয়ে যাওয়া, তো এটাও বলবো যে আবারও একটা পরীক্ষার মতো, সেই পরীক্ষার মধ্যে দিয়ে এখনো যাচ্ছি, তবে খানিকটা ওভারকাম করেছি আর কি। কিন্তু যেটা হয় শিল্পীদের ক্ষেত্রে এবং আমার কাছে মনে হয় স্পেশালি যারা গান অথবা আবৃত্তি কবিতা বা নাচ এগুলোর সাথে যারা থাকে তাদের রক্তের সাথে আসলে এতটাই মিশে যায়, এটা ছাড়া ভাবাটাও বোধহয় অনেক সময় অনেক বড় একটা ট্রমা হয়ে যায় যে এটা ছাড়া আসলে কিভাবে থাকবো। আচ্ছা, আরেকটা গান শুনতে চাই একটু দুলাই। আচ্ছা, আরেকটা গান, আচ্ছা যেহেতু শরতে আছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান থেকে একটু শোনাই। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো তোমার বুকে বাজলো ধ্বনি বিদায় গাথা আগমনী, কত যে ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে, আমার রাত পোহালো। অনেক ধন্যবাদ। আমি বলে নিতে চাই আমার ভীষণ ঠান্ডা লেগে আছে, এবং যেহেতু আপনি অনেক প্রোগ্রামও করছেন, প্রত্যেকদিন আপনার প্রোগ্রাম ওয়েদার চেঞ্জ মানে এই সময়টা যেটা হয় যে মানে পুজোর আগে থেকেই আমি কম বেশি যেহেতু গানের অনুষ্ঠানের সাথে নিয়মিত জড়িত, তো যেটা হয় যে দেখতেই পাই যে একটু কিন্তু এফেক্ট করে এই যে আবহাওয়া চেঞ্জের, এই যে হঠাৎ গরম ঠান্ডা বৃষ্টি সবকিছু মিলে, তার মধ্যে বোধহয় বেশি ব্যস্ততা, সবকিছু মিলিয়ে গলার অবস্থা খুবই খারাপ, খুব কড়া অ্যান্টিবায়োটিক খাচ্ছি, বোঝা যাচ্ছে না। আচ্ছা, না বোঝা গেলে তো ভালো, আর আমি এটাকে মাথায় রাখতে চাচ্ছি না, কারণ মাথায় রাখলেই ঝামেলা হবে। হ্যাঁ সেটাই আর কি। চমৎকার গিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার একটু পরিবার নিয়ে কথা বলবো, যেহেতু বলছিলেন যে যখন আপনি মা হলেন এবং যখন আপনার সন্তান এলো দুনিয়াতে, তখনকার ওই বিষয়টা তো প্রত্যেকটা মেয়ের জন্যই আসলে অন্যরকম একটা বিষয়, তখন তো অন্য কোনো কিছু আর বোধহয় মাথায় থাকে না, তো তারপরেও আসলে গানটাকে চালিয়ে নিয়ে গেছেন। একটু জানতে চাই যে গান, পরিবার, সন্তান একসাথে ব্যালেন্স কিভাবে করছেন? আচ্ছা, মানে এই সন্তানের আগে থেকেই বলতে চাই মানে আমি ব্যক্তিগতভাবে আমি এমন একজন মানুষ, মানে আমার সবসময় মানে ওই ব্যালেন্সড লাইফটা আমার খুব পছন্দ, মানে আমার ব্যস্ততা থাকবে কিন্তু আমি আমার সংসারটাকেও খুব সুন্দর করে মেনটেন করবো, সেখানে যেন আমি কতদূর পারি জানি না, কিন্তু মানে আই ট্রাইড মাই লেভেল বেস্ট আর কি। হ্যাঁ, তো মানে সেই জায়গাটা একদম, আর আমি ভীষণ পারফেকশনিস্ট আর কি, তো এই ব্যাপারটা আর কি, তো এটা সবসময় এরকম ব্যালেন্স করেই চলেছে, আমাদের কখনোই কোনো প্রবলেম হয়নি। এবং আমার যে জীবনসঙ্গী তিনিও ভীষণ মানে আমাকে ভীষণ অনুপ্রেরণা দেন, যেহেতু তিনি নিজেও আমরা মানে শেষ শিল্পী না হলেও মানে আমরা একই পথের পথিক আর কি, মানে এই প্রফেশনাল দিকটাতে, তো এটা একটি ব্যাপার। আর মানে আমার সন্তান যখন হলো মানে অনেক কিছু শোনা যায়, বোঝা যায়, আমরা অনেক কিছু দেখি, কিন্তু আসলে ওই জার্নিটাতে পড়লে গিয়ে তখন বোঝা যায় যে
ব্যাপারটা কেমন, বিষয়টা কেমন আর কি। বিয়ের আগে লাইফটা একটা রকম, বিয়ের পরে একটা রকম, কারণ অনেক দায়বদ্ধতা থাকে এবং সেই দায়বদ্ধতা অনেকখানি বাধ্যতামূলক হয়ে যায় আর কি, যে সন্তান হওয়ার পরে। একদমই তাই। এবং আর আসলে আমাদের ঢাকার জীবনটা এরকমই আর কি, যে আমরা তো আসলে একা একাই, মানে এখন আসলে এই যে ছোট্ট পরিবারগুলোর মধ্যে মানে এই সন্তানকে দেখভাল করবার মতো আসলে ওরকম কেউ যখন থাকে না, তখন আসলে ম্যানেজ করে কাজ করা খুব ডিফিকাল্ট। কিন্তু কাজ, মানে কাজ বলবো, গান বলবো, যেটাই, সে আমার মানে একদম, আমার মেয়ে 3 মাস বয়স থেকে আমি কাজ করা শুরু করে দিয়েছি এবং আমি বোধহয় মানে ও হবার 1-2 মাস আগে অবধিও কাজ করেছি। তো এটাই আর কি, আসলে মানে সুযোগ থাকলে বা ইচ্ছা থাকলে আসলে সব করা যায়, তবে একটু কঠিন, একটু নট দ্যাট ইজি। তারপর আমার কাছে মনে হয় এগেইন আমরা যদি মা দুর্গার কথাই ভাবি, দশভুজা, মেয়েরা পারে, মেয়েদেরকে পারতে হয় বলে পারে, এমন পারে। মেয়েরা তো মা দুর্গারই প্রতীক এবং মা দুর্গা তাদেরই সিম্বল আর কি। একটা নারী 10 হাতে 10 দিক সামলাচ্ছে, সংসার, সন্তান, চাকরি বাকরি, রান্না বান্না, সবকিছু। আমি যদি একদম কর্মজীবী মা না হিসেবে একদম আট পড়ে মায়ের কথাও চিন্তা করি, এবং সংসারকে রক্ষা করছে, মা দুর্গা তো তেমনি, যে সবকিছু থেকে আমাদেরকে রক্ষা করছে। পারদর্শী হতে হবে, এতগুলো হাত আমাদের সবার ইনভিজিবল, কিন্তু আসলে হাত আছে। আচ্ছা, তো যেহেতু আপনিও গান নিশ্চয়ই প্র্যাকটিস করেন এবং গানের একটা পরিবেশ, আপনার মেয়ের ইন্টারেস্ট আসলে? আচ্ছা, আমার মেয়ের ইন্টারেস্ট ওই যে আমার মতো ব্যাপারটা হয়ে গেছে, মানে ও তো দেখছে, মানে আমার সাথে যখন ছিল, মানে যখন পৃথিবীতে আসেনি তখনও সে গান শুনতো, তখনও তো মানে আমার সাথে থেকেই গান শুনতো। আর আসার পর থেকে মানে আমি তো চর্চাটা রাখবার চেষ্টা করেছি, এবং তার থেকে বড় বিষয় হচ্ছে যে অনুষ্ঠানগুলোতে অংশ নেয়। মানে সে খুব অল্প বয়স থেকে মায়ের সাথে মার অনুষ্ঠানগুলোতে যায়। এখন তো তাকে আটকে রাখা যায় না, সে হচ্ছে স্টেজেই থাকতে চায়, এটা তার খুব পছন্দের একটা জায়গা। হ্যাঁ, মানে সে মনে করে যে এটা তারই জায়গা, মানে মা এখানে থাকে তো, তাহলে এটা তারও জায়গা। এবং আর গান বিষয়টা হচ্ছে সে খুব গান বোঝে, মানে কিছু শুনে আমাকে মতামত দেয়, এটা ভালো লাগছে না, গানটা আসলে। হ্যাঁ, আবার হচ্ছে মানে দুজন একসাথে গানটা শুনছিলাম, শুনতে আসলে খুব একটা ভালো লাগছিল না সোশ্যাল মিডিয়াতে, তো আমি কিছু বলিনি, কিন্তু সে আমাকে বলছে কেমন গাইছে। হ্যাঁ, আবার কোনো অনুষ্ঠান শেষ করে বাসা আসলে সে ছুটে এসে দরজা খুলে বলবো, মাম তোমার গান খুব ভালো হয়েছে। তো মানে যাই হোক, মানে ইন্সপায়ার করে বিষয়টা, এবং এই গান তো সে করেই, গান সে করে, হ্যাঁ গান সে করে কিছু না কিছু, এবং ইনস্ট্রুমেন্ট প্লে করতে সে খুব ইন্টারেস্ট। এখন কি বোঝা যাচ্ছে কোন ধরনের গানের প্রতি আসলে তার ঝোঁক? বা ও তো দেখি মানে নিজে নিজে বানিয়ে বানিয়ে ইংলিশ গান করতে থাকে, কিন্তু মানে যেহেতু আমার সাথে থাকে, সে রবীন্দ্রসঙ্গীতও মানে জানে প্রচুর, সারগামটাও করছে, মানে মা যেহেতু করে, বা এটা শুনে শুনে, বা মা যখন শেখায় সেখান থেকে শুনে, সে এখন আমার একজন ওই ছাত্রীদের সাথে মানে সেও মাঝে মাঝে বসে যায় আর কি, একটু গলা মেলায়, এই নিজের ইন্টারেস্ট থেকেই করছে। ওই যে বললাম, মানে তার প্রতি আমার কোনো প্রেশার নেই, মানে বাকিটা তো জানি না কি হবে, মিক্সচার অফ এভরিথিং, পরে বোঝা যাবে আসলে কোন দিকে এনজয় করুক, মানে সময়টা কাটা, গানের মধ্যে থাকুক, এটা হয়তো প্রত্যেকটা সন্তান মানে বাবা মা চাইবেন আর কি। অবশ্যই। এবং আমরা যেটা জানি আসলে সাংস্কৃতিক পরিবেশের মধ্যে থাকলে বাচ্চাদের ডেভেলপমেন্টটা অনেক বেশি ভালো হয়। অবশ্যই। আচ্ছা, এবার একটু জানতে চাই, যেহেতু আমাদের এটা লাইফস্টাইল বিষয়ক একটি প্রোগ্রাম, আমরা সবাইকেই কম বেশি প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে এই যে আপনি এত সুন্দর এবং এত ফিট, এত প্রিটি, সেটার রহস্যটা কি, কিভাবে নিজেকে মেইনটেইন করেন? আচ্ছা, আমি আসলে এই মুহূর্তে কেন, আমি বোধহয় কখনোই খুব একটা যে খুব নিজেকে মেইনটেইন করতাম তা নয়। হ্যাঁ, খাবার দাবারের ব্যাপারে সচেতন ছিলাম, এখনো আছি, কিন্তু মাঝে মাঝে খুব বেশি সচেতন হবার চেষ্টা করেছি, কিন্তু আসলে ব্যর্থ হয়েছি। আমাদের কাজগুলোই আমাদেরকে আসলে সিস্টেমেটিক্যালি অনেক কিছু করতে মানে করা মুশকিল হয়ে যায় আর কি। হ্যাঁ, তো আবারও বলবো যে কাজ তো ব্লেসিংস, কিন্তু আমাকে সবকিছু অ্যাডজাস্ট করে করতে হবে। তবে কয়েকটা বিষয় মানে এটা মানে আমি জানি না কেমন, মানে আমি ব্যক্তিগতভাবে পালন করি, মানি, বিশ্বাসও করি। সেটা হচ্ছে যে একটা মানুষ যদি মন থেকে ভালো চিন্তা করে, মন থেকে সে হ্যাপি থাকে, পারিবারিকভাবে সে খুব হ্যাপি থাকে, মানে এটা আসলে সম্ভব নয়, কিন্তু তারপরেও বলছি, তাহলে আসলে কিন্তু তার চেহারাতে মানে সেটা রিফ্লেক্ট করে। হ্যাঁ, তো এবং আমি এটাকে খুব বেশি গুরুত্ব দিই, যে আমি যদি আমি শুরুতে বলছিলাম যে আমি আমার বাসাটাকেও আমি খুব সুন্দর করে, বাসা মানে খুব একেবারে 100 না হলেও ওই যে ম্যানেজ করে সংসার আর কাজ, আমার কাছে মনে হতো যে সংসারটা সুন্দর থাকলে আমি আমার বাসার সম্পর্কগুলো যখন সুন্দর থাকবে, আমি একটা খুব সুন্দর মন নিয়ে আমি কাজে যেতে পারবো। কারোর সাথে কথা বললে হয়তো বা আমি রিঅ্যাক্ট করবো না, মানে আমি নিশ্চয়ই আমি মেন্টালি ওইখান থেকে, হ্যাঁ, মানে আমি একটা
কুল পরিবেশ থেকে বেরোচ্ছি, তো সুতরাং আমার কাছ থেকে একটা সুন্দর কিছুই আসলে কি বলবো বের হবে, বা আমি সেরকমই আর কি আচরণ করব। এই 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 বিষয়গুলো আর কি, যে ভালো চিন্তা করা, আনন্দে থাকা। কিন্তু আসলে সত্যি বলতে জীবনটা অত সহজও নয় আসলে। এই যে বললাম যে মা দুর্গার মতো অনেক কিছু করে অনেক কিছু করতে হয়, তো আসলে সামটাইমস এটা ভীষণ টাফ হয়ে যায়। জানি না কতদূর পাচ্ছি, চেষ্টা করে যাচ্ছেন। আচ্ছা, তো পুজো মানেই উৎসব, এবং উৎসবের সময় মেলা খাওয়া দাওয়া হয়। সো এই পুজোর সময় কোন খাবারটা বা কোন খাবার আসলে আপনি খুব পছন্দ করে বা খুব ভালোবেসে খান? এখন এখন খুব ভালো লাগে, মানে ভালো লাগে বলতে খাওয়া হয় না, কম খাওয়া হয়, সেটা হচ্ছে যে লুচি, লাবড়া, ছোলার ডাল। তবে আজকে আমি লাবড়া রান্না করেছিলাম, এবং ওই যে রান্নাটা যখন করছিলাম ওই পুজো একটা স্মেল পাওয়া যাচ্ছিল। লাবড়াটা আমরা খুব একটা আমাদের বাড়িতে করা হয় না, আর এবং পুজো উপলক্ষেও যে করা তা নয় আর কি, ছিল ওরকম আয়োজন। তো আমার মনে হলো যে আচ্ছা এরকমই কিছু। রান্না বান্না রেগুলার করা হয়? হ্যাঁ, রান্না বান্না রেগুলার করা হয়, করতে বাধ্য হই, মানে করতে পছন্দও করি, খুব একটা খারাপও করি না আর কি। আর নাড়ু ব্যাপারটা, নাড়ু মানে পুজো মানেই কিন্তু একটা নাড়ুর একটা ব্যাপার, নাড়ু বাতাসা এগুলো না হলে তো মনে হয় যে পুজোর ভাইবই আসে। একদম একদম, মানে পুজো মানেই আমার কাছে নাড়ু। পুজো মানে আমি একটু এইখানে সংযোজনও করতে চাই যে যখন পুজোটা মানে আমাদের কাছে একদম মানে সেই ষষ্ঠী পুজোর জন্য দিন গুনতাম, ষষ্ঠী এলেই পুজো শুরু হয়ে যেত। আজকে কিন্তু সপ্তমী, মানে আমরা অনুষ্ঠানেই ব্যস্ত, কিন্তু মানে ওইভাবে যে পুজো দেখার আনন্দটা কিন্তু খুব একটা উপভোগ করতে এখনো অবধি পারিনি। কিন্তু তখন ওই যে ব্যাপারটা ছিল যে বাড়িতে মাকে দেখতাম, আমার মা কিন্তু এখনো অবধি কর্মজীবী, মা তখনও চাকরি করতেন, এখনো চাকরি করছেন। তো মা কিন্তু এই ব্যস্ততার মাঝে ওই সময় ছুটি থাকতো, সারাক্ষণ রান্নাঘরে লুচি বানাচ্ছে, বাসায় গেস্ট আসছে, মানে এই সময় কোনো আমাদের এখন যেমন দাওয়াত দিতে হয়, নিমন্ত্রণ করতে হয়, তখন কিন্তু কাউকে কেউ নিমন্ত্রণ করতো না। পুজো মানে যে কেউ যে কারোর বাড়িতে যেতে পারে, গেলেই মানে পেট ভরে খাওয়া দাওয়া। কি লুচি, ছোলার ডাল, লাবড়া, মিষ্টি, চাটনি, আর নারকেলের নাড়ু, ওই যে গুড়ের নাড়ু, চিনির নাড়ু, এই ব্যাপারগুলো। তো তখন আসলে ব্যাপারগুলো খুব একঘেয়ে লাগতো, বিরক্ত লাগতো, খেতেও চাইতাম না। কিন্তু ভাই এখন খুব মিস করি, এখন যেহেতু ওই সুযোগগুলো নেই। তবে কিছু কিছু পুজো মণ্ডপগুলোতে এরকম আয়োজন রাখা হয় যে অঞ্জলি দেবার পরে আমাদের জন্য একটা ফ্রি, মানে শুধু আমাদের জন্য না, মানে যারা যান তাদের জন্যই একটা খাবার দাবারের ব্যবস্থা থাকে। তবে আমার মনে হয় বাসার সেই খাবারটা, বাড়ির সেই খাবারটা, সেই আমেজটা সেটাই অন্যরকম। না, সেটা তো আসলে ওগুলো তার ফিরে আসবে না। তবে আমার মা এসেছেন পুজো উপলক্ষে, মা দুর্গা যেমন এসেছেন বাপের বাড়ি, আমার মা এসেছেন আমার কাছে, যেহেতু আমি প্রচন্ড ব্যস্ত, আমাকে একটু সময় দেবার জন্য। তো মানে হোপফুলি আমরাও এই পুজো একটু সময় সবকিছু ম্যানেজ করে এই নাড়ু টাড়ু এই ব্যাপারগুলো একটু, সেটা কবে থেকে হবে আমাদেরকে একটু আগে থেকে বলে দিবেন, তাহলে আমরাও গিয়ে হাজির হব। আচ্ছা ঠিক আছে, নেওয়ার জন্য বা সেই মজাটা করবার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, শপিং করতে সব মেয়েরাই পছন্দ করে, তো শপিং করতে যাওয়া হলে কার পছন্দের জিনিস কেনা হয়? নিজের পছন্দে নাকি লাইফ পার্টনারের পছন্দে? না না, অবশ্যই নিজের পছন্দে। কারণ আমি মানে আমাদের আসলে ওরকম একসাথে দুজন মিলে মানে শপিং করাটা খুব খুব কম হয়, কারণ আমাদের মেলে না, মানে টাইমিংটা মেলে না। তো আগে হতো, আর মানে সেক্ষেত্রে সেও যে ইন্টারফেয়ার করে না তা নয়, সেটা খুব কম, আর আমারটা আমিই কিনে ফেলি আর কি। যেটা হয় আসলে ম্যাক্সিমাম মেয়েদেরই আসলে ওনার তারটাও আমি কিনি, মানে তারটা বা তার পছন্দে কেনা হয় না, মানে যে তারটা পছন্দ করে রেসপন্সিবিলিটি, মানে সুযোগ, মানে তার ওই সুযোগটাই কম থাকে আর কি। সে কারণেই আর কি আমি তারটাও আমি করে ফেলি, আমারটাও আমি করে ফেলি। আর এখন আবার আমার অভিভাবক যোগ দিয়েছেন, আমাদের বাড়ির ছোট্ট যে সদস্য, তিনিও ওস্তাদি করেন। যেহেতু গানের কথা বলছে, যে গানটা তো বেশি ভালো লাগলো না, তার মানে তো বাকি সব বিষয় আসলে তার ওপিনিয়ন নট অনলি দিস, এই যে ফ্যাশনের ব্যাপারে বলছি, মানে সে আমাকে বলে দেয় যে এই শাড়িটা পরবে, এই শাড়ির সাথে এই ব্যাগটা পরবে। মানে কনসেপ্টটা ছিল শাড়িতে একটা প্যাঁচা ছিল, আউল ছিল, ওর ভাষায় ব্যাগে একটা আউল ছিল, তাহলে এই শাড়িটা যখন পরবে তখন তুমি এই ব্যাগটা পরবে, বারবার তুমি এর সাথে এই জিনিসগুলো পরবে। এখন ও এত ছোট যে ওর কথাগুলো শুনে আমি যে সবকিছু ফলো করব, তারপর ক্যামেরাতে কেমন দেখাবে গড নোজ, আমি এই জন্য পুরোটা সাহস করিনি, কিন্তু ওর পছন্দের শাড়িটা আমি পরেছিলাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আসলে যে তার পছন্দে যদি আপনি একদিন ফুললি কোথাও বের হন, তাহলে সবথেকে বেশি অ্যাপ্রিসিয়েশন পাবেন, বিকজ সে এত সুন্দর করে বা এত সুন্দর কমেন্ডিং ভয়েসে বলে দিচ্ছে, মা এটার সাথে এটা, এটার সাথে এটা। বাবাকেও তাই করে? বাবার সাথে কম করে, মায়ের সাথে একটু বেশি করে, সে একটু বোঝে, মেইলি ব্যাপারগুলো বোঝে বেশি। ছেলেদের এত ফোর্স দেওয়ার আসলে কিছু নেই, মেয়েদের অনেক বিষয় আছে। আচ্ছা, গান, সংসার, পরিবার সবকিছু বাদে যখন একটু সময় পান নিজের জন্য, সেই সময়টাতে কি করেন বা কি করে কাটাতে পছন্দ করেন? তখন আসলে চেষ্টা করি, কখনো মনে হয় যে একদম নিজেকে সময় দিয়ে হয়তো একটা কফি নিয়ে চুপ করে বসে থাকি, কখনো হারমোনিয়ামটা নিয়ে বসি, কখনো বা
সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়াও বলবো না, মানে এমন কিছু হয়, সোশ্যাল মিডিয়াটা বলাটা ভুল হবে, যে মনে করছি এই মানুষটাকে কল দিতে হবে, কিন্তু আমি মনেই করছি কিন্তু আর দেয়াই হয়ে উঠছে না। মানে মানে এমন একটা যান্ত্রিক জীবনের মধ্যে আমরা মাঝে মাঝে চলে যাই, তো একটু চেষ্টা করি যে যখন ওই যে মনে পড়ছে তখন একটু মানে অন্তত একটু হ্যালো বলা বা একটু কথা বলা, মানে সে দূরের সম্পর্ক হোক আর কাছেরই হোক, মানে এই এই ব্যাপারগুলো মানুষকে ভীষণ আনন্দ দেয়। আমাদের জন্য এখন অনেক সহজ হয়ে গেছে, কিন্তু যোগাযোগের সময় বের করাটাই আসলে অনেক কঠিন হয়ে যায়। সত্যি তাই। তারপরেও তার মধ্যে সবকিছু চলে। তো আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ যেহেতু চলে এসেছি, দুটো গান শুনেছি, আর আরো একটু সময় পেলে ভালো হতো, আরো কয়েকটা গান শোনা যেত, কিন্তু আমরা অনুষ্ঠানটা আসলে গান দিয়েই শেষ করতে চাইছি। কিন্তু তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটা পুজোর আড্ডা হলো, এবং একটি মজার বিষয়, মানে আপনিও নিশ্চয়ই আমাদের পুজোর সময় আমাদের পুজোতেই দেখা হয়, তাই না? আড্ডাগুলো পুজোতেই হয়, পুজো বন্ধু। যাক, ভালো লাগলো যে আবারও সেই মানে ঘুরে ফিরে সেই পুজোতেই দেখা হলো, মানে কত চেঞ্জেস গুলো যখন একা ছিলাম, যখন মানে, এবং আমার এর আগের সেগমেন্টেও আর একটা অনুষ্ঠানে আমরা যে বাবু হওয়ার পর একদম ইমিডিয়েট পরে আমরা এসেছি, হ্যাঁ সে হবার আগেও এসেছি, তো মানে এই আমাদের এই যাত্রাটা অব্যাহত থাকবে আর কি। অবশ্যই। আচ্ছা, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, আর যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন এত ব্যস্ততার মাঝেও, তাদের বলবো যে আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আসলে আনন্দে থাকার বিকল্প নেই, আনন্দে থাকলে আমার মনে হয় যে অনেক সমস্যাগুলোকে ওভারকাম করা যায়, অনেক অসুস্থতা, অনেক সমস্যাগুলো তখন আসলে অনেক তুচ্ছ হয়ে যায়। তো আনন্দে থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালোবাসুন, এর আর কি আছে, এর বিকল্প আর কি আছে ভালো থাকতে গেলে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তারপরে আমরা আসলে গানটা শুনবো। দর্শক, আজ এখানেই শেষ করছি। আশা করছি আমাদের আজকের এই পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে, এবং কিছুটা হলেও আমরা পুজোর একটা আনন্দ মাখা পরিবেশ অথবা সন্ধ্যা আপনাদেরকে উপহার দিতে পেরেছি। যেটা বলছিলাম যে সবাই মিলে ভালো থাকাটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং যেহেতু একটা উৎসব, এই উৎসবে আমরা সব ভালোই আশা করি সবার জন্য, সেই জন্য আপনাদের প্রতি কামনা থাকলো, শুভকামনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন আশেপাশের সবাইকে নিয়ে শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন, এবং অবশ্যই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। ধন্যবাদ সবাইকে। গাইছি। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলাম না, ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলাম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলাম না, ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলাম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছে কত হে রঙ্গে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছে কত হে রঙ্গে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার মনে করি, আমার হয়ে আর হইল না, আমার মনে করি, আমার হয়ে আর হইল না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।